সুপ্রভাত বন্ধুরা। কামদেবপুরের কথায় সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি প্রবীর, দ্য লেজি ব্লগার। আশা করি সকলেই ভালো আছেন, আর আমিও বেশ ভালো আছি। আসলে আজকের ওয়েদারটা ভীষণ ভালো, না গরম না ঠান্ডা। চলুন কামদেবপুরের ডাঙা মাঠে শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। অজিত কাকা বেশ জোরে হেঁটে চলেছেন। কাকা আজ খুব ব্যস্ত, কলাবাগানে প্রচুর কাজ, তাই এত তাড়াহুড়ো। যাই হোক, যেটা বলছিলাম, আজকের ওয়েদার বেশ ভালো। ঘন নীল আকাশে ঝকঝকে সূর্যের সোনালি রোদ, সঙ্গে চেনা অচেনা বিভিন্ন পাখির মিষ্টি আওয়াজ। চারিদিক আলোয় ঝলমল করছে। তারই মাঝে বাঁশবাগান পেরিয়ে আমবাগানের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলেছি বুড়ো কাকাদের কাঁঠালতলার মাচালে। অজিত কাকাও সেদিকেই যাবেন। আগের একটি পর্বে আপনাদের দেখিয়েছিলাম অজিত কাকা মাচালের পাশেই বৈদ্যনাথ কাকার পুরনো কলাবাগান কেটে পরিষ্কার করছিলেন। আজ সেই বাগানেই কাকা নতুন কলার চারা বসাবেন। ট্রাক্টরের আওয়াজ এখনও শুনতে পাচ্ছি। মনে হচ্ছে কিশোর জমি চষা এখনও শেষ করতে পারেনি। চলুন তাড়াতাড়ি পা চালিয়ে সেদিকেই যাই। হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছে গেছি। অজিত কাকারা দেখছি এখনও কাজ শুরুই করতে পারেনি। কিশোর এখনও ট্রাক্টর দিয়ে জমিতে চাষ দিচ্ছে, তবে প্রাথমিক টানা ফাল দিয়ে জমি চষা মনে হচ্ছে শেষ হয়েছে। কারণ ট্রাক্টরের সাথে এখন দেখছি রোটর মেশিন লাগানো। টানা ফাল দিয়ে তাড়াতাড়ি জমি চষা গেলেও এই মেশিন লাগিয়ে জমি চষতে একটু সময় বেশি লাগে। পুরনো ফসল কেটে নেওয়ার পর কোনো জমিতে নতুন করে চাষ শুরু করলে প্রথমে টানা ফাল দিয়েই চাষ দিয়ে নিতে হয়, অনেকটা লাঙল দিয়ে জমি চষে নেওয়ার মতো। এতে জমি সম্পূর্ণ খুঁড়ে মাটি আলগা করে নেওয়া যায়। তারপর সেই জমিতে রোটর মেশিন চালানো হয়। পুরনো পদ্ধতির হাল দিয়ে চষার পর অনেকটা মই দিয়ে জমি চষে নেওয়ার মতো। রোটর মেশিনে জমির উপরের মাটি গুঁড়ো করে জমিতে মই দেওয়ার মতোই প্রায় সমান করে নেওয়া যায়। কিশোর এখন সেই কাজটাই করছে, সে কারণেই ট্রাক্টর আস্তে চলছে। আবার জমি সমান করে না নিলেও সার বেঁধে কলা গাছ লাগাতে বেশ অসুবিধা হয়। তবুও তো এটা শুকনো জমি, ধানের মতো কাদা জমি হলে আরও বেশি সময় লাগতো। তাই অপেক্ষা না করে উপায়ও নেই। এই তো অজিত কাকারা অপেক্ষা করতে করতে পাশের জমিতে বসেও পড়েছেন। তবে কিশোরের কাজ মনে হচ্ছে প্রায় শেষের পথে। আর একবার টানা দিয়েই ও এবার ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরে যাবে।
বহুত হইছে কাজ শেষ করে রোটর মেশিন নিয়ে কিশোর বাড়ির পথে এগোলো। হয়তো জলখাবার খেয়ে ও আবার হুলার মেশিন নিয়ে ডাঙা মাঠে আসবে। মাঠে কোনো কোনো জমিতে এখনো ধনে রয়েছে, সেগুলোই মনে হয় ও হুলার করতে আসবে। আজকের মতো এখানে ট্রাক্টরের কাজ শেষ। এবার শুরু হবে অজিত কাকাদের কাজ। পুরো জমিতে মাপ করে গর্ত বা খাদ করে নিতে হবে। সব মাপতে হবে। মানে কতটা করে গাছের ফাঁক রাখতে হবে ওটা মাপ দিয়ে রাখা দেওয়া আছে। 3 হাত, 3.5 হাত, 4 হাত, যার যেটা। আচ্ছা, হবে কত টাকা বাদ দেবা দেখো। হ্যাঁ, ভেঙে করে দিয়ে যাও। ডেঙ্গি দাও, ডেঙ্গি দাও, ডেঙ্গি দাও, নাহলে তো বসানো যাও না। তুমি ওই যেটা লরম ছিল না, এখান থেকে চাকুন দিয়ে বসা থাকে না। কত ফুলটা এবার একটা সেন্সি লাগাবো না, এটা এখানে একটা দিক দেখা থাকে। দড়িটা তো টান দিতে হবে। সুজা কর হবে, কাঠিটা সুজা কর। হ্যাঁ, কাঠি সুজা করলে বসানো যাবে, বুঝলি? হ্যাঁ, করে বসানো হবে। জমিতে কলা গাছ বসাতে হয় সারি দিয়ে। একটা গাছের থেকে অন্য গাছের নির্দিষ্ট সমান দূরত্ব বজায় রাখতে হয়, না হলে গাছ ঠিকমতো বাড়তে পারে না। এমনিতেই কলা গাছের এক একটা পাতা বিশাল বড়, বেশ জায়গা নেয়। তাই গাছ ঠিকমতো বড় হতে না পারলে কলার কাঁদিও বড় হয় না, বা কলাও পুষ্ট হয় না। ছোট কাঁদির দাম কম, আবার কলা মোটা পুষ্ট না হলেও ঠিকমতো দাম পাওয়া যায় না। ফলে বাগান করে চাষির লোকসান হয়। সে কারণেই নতুন বাগান করার সময় দুটি গাছের মধ্যে যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে সে ব্যাপারে চাষিরা অতিরিক্ত সজাগ থাকেন। এখানেও অজিত কাকারা দড়ি দিয়ে মেপে কোথায় এবং কতটা দূরত্বে চারা বসাবেন সেটা আগে থেকে ঠিক করে নিলেন। এরপর গর্ত বা খাদ করার পালা। নির্দিষ্ট সমান দূরত্ব বজায় রেখে গর্ত করে নিয়ে প্রতিটা গর্তে একটা করে গাছ লাগানো হয়। একটা একটা করে গর্ত করার এই কাজটা কিন্তু বেশ খাটুনির। জমিটাও বেশ বড়, অনেকগুলো গাছ ধরবে, তাই অনেকগুলো গর্ত করতে হবে। এদিকে বেলা যত বাড়ছে রোদের তেজও তত বাড়ছে। চড়া রোদে ডেরো দিয়ে কুপিয়ে একটা একটা করে খাদ করতে একটু বেশি খাটুনি হবে। সে কারণেই অজিত কাকারা চেয়েছিলেন সকাল সকাল এসে তাড়াতাড়ি গর্তগুলো করে নিতে। কিন্তু কিশোরের জমি চষতে একটু সময় লেগে যাওয়ায় গর্ত করার কাজে একটু দেরি হয়ে গেছে। দুজনে তাই তাড়াহুড়ো করছেন। গোটা নালটা হবে না, গোটা আর
দেখো লাও দেখো, লা গোটা গোটা গোটা। এই চূড়া, এইখানে একটা করে চূড়া বসি দেয়, এখানে চূড়া বসি দেয়। হ্যাঁ, আমি একখানে ই করে দেবো, দিয়ে এখানে ফেলবো আর ফুলিটা খালে থাকবে। দেখো এবার দেখো, আর একটুখানে গোটা, একটু সামনে। আমি খাটটাই ধরেছিলাম, একটু চূড়া আমি দেবো গো, আর একখানে ই করে দাও এবার। টান দাও একটুখানে, টান দাও, টান দাও, দাও একটুখানে। আর গুড়টাই ধামনে এমনি টান দাও, ওই ভূমি যাই যাক না, ওই ভূমি বসে বসে চলে যাও, তাহলে বসানো হবে ভালো। হ্যাঁ, এই টান হয়ে যাবে, টান করলে ভালো হয় না, টান করলে ভালো হয় না। কি বলছিলি? হ্যাঁ, এখানে খাওয়া, তাছাড়া উপায় নেই তো, তাছাড়া তো উপায় নেই। ওধারটাতে কাজ দিতে হবে, ওধারটাতে এমন কিছু কিছু কাজ হয়নি, এক জায়গায় তাহলে যে কটা চোরা হবে সে কটা দিয়ে দেবা, হয় না? তাছাড়া তো এবার সমান হয়ে যাবে, মাটিতে খোলা হয়ে যাবে। তাহলে লম্বাই লম্বাই দাও, লম্বাই লম্বাই লাইন করে লাগবে, একটা থেকে মাছ মাছ চলে। হ্যাঁ, পুরনো যে গাছ আছে ওই গাছের কলাগুলো বসালেই হবে? আচ্ছা, ওখান থেকেই চারাগুলো তোলা আছে। আচ্ছা, কারণ চারা দেখবা একটা দানা দেখবা। কি ধরনের কলা আছে এখানে? সিঙ্গাপুর, সবই সিঙ্গাপুর। আর ওই দুধসর কলা আছে, দুধসর। আচ্ছা, ডাক্তারদের খাবারই বড় বড় কলা, অত বড় বড়, ও খুব দাম। কাঁঠালি কলাই, কাঁঠালি কলাই বড় হয়? হ্যাঁ বড়, দু রকম আছে, একটা দেশি কাঁঠালি হ্যাঁ, আর একটা ওই বিদেশি কাঁঠালি। আচ্ছা, একটা দেশি কাঁঠালি, একটা একটু বড় হয়, মনে বিদেশিটা একটু বড় হয়, বড় হয়, ওই জন্য ওটার দামটাও বেশি পড়ে একটু। হ্যাঁ বেশি পড়ে। হ্যাঁ, কাল নিয়েছিলাম একটু নুনের কাপ দিয়ে, হুম, 450 টাকা দাম, একটু নুনের। ওইটুকু কাদি 450 টাকা? আর সাত ছড়া আছে। আচ্ছা, এই বড় গাছগুলো হইল সব দুধসর কলা। হুম, এ দেখো এইগুলো লাগাবো। ও এক একটা গাছ বসে যাবে? হুম, আচ্ছা, এইখান থেকে গাছ হবে? তো মরে গেছে দেখে মনে হচ্ছে। ওই চাঙ্গা এই আবার চাঙ্গাই হয়ে যাবে। আচ্ছা, বড় গাছগুলো দেবো না, ছোট গুলো দেবো, বুঝলো? বড় গাছ দেবো না, কিন্তু এই যে কটা গাছ এনেছে, এই গাছ কটা একটা কমালাম। এই যে ইটান দেবো। এইটা রিটার্ন দিচ্ছে, হ্যাঁ, ওই ইটান দেবো। আচ্ছা, বড়টাই বাদ যাবে? ভালো লাগে। ছোটগুলো লাগাই পরে মোটা হবে ভালো গাছ। আচ্ছা, আর সার কি ব্যবহার করেন? সার এই ডিপি সার, যে কোনো সার দিলেই হলো, ইউরিয়া বাদ। ইউরিয়া বাদে যে কোনো সার দিলেই হয়? এই মাটি দিলাম, ওই পুকুরি পাঁক নিয়েছি, দিয়েছি তাতেই দানা সার দিতে হবে, দানা সার। দানা সার দিতে হবে। ধরে একটু টান
লম্বায় জমির একদিকে খাদ করা শেষ হয়েছে, এবার আড়াই খাদ করতে হবে। সেই মতো অজিত কাকারা আগে দড়ি দিয়ে আড়ালে চিহ্নিত করে নিলেন বা মার্কিং করে নিলেন। এবার ডেরো দিয়ে আড়ালে খাদগুলো করে নিতে হবে। এরপর রয়েছে বাকি জমির পুরোটা গর্ত করে নেওয়ার কাজ। অবশ্য লম্বায় এবং আড়ায় খাদগুলো একবার করে নিলে সেই খাদের লাইন ধরে ধরে বাকি পুরো জমিতে গর্ত করে নেওয়া যায়। তারপরের কাজ হলো সার দেওয়া। প্রতিটা খাদে সার ফেলতে হবে, ইউরিয়া ছাড়া যে কোনো দানা সার। গাছ লাগানোর আগে মাটির তলায় এইভাবে সার দেওয়ার পদ্ধতিকে এখানে সকলে বলেন চাপান সার দেওয়া। অবশ্য তার আগে জমির মাটি তৈরির সময় অজিত কাকারা পাশের পুকুর থেকে পাঁক মাটি তুলে এনে জমিতে দিয়েছিলেন। পুকুরের পাঁক মাটি নাকি কলা গাছের পক্ষে আদর্শ। এতে নাকি গাছের ফলন অনেক গুণ বেড়ে যায়। আর যে চাপান সার দেওয়া হলো সেটা নাকি মাটি শোধন করার জন্য। একই জমিতে বারবার একই ফসল লাগালে অনেক সময় গাছ ঠিকমতো বাড়তে চায় না, ফলে ফলন কমে যায়। সেই সমস্যা দূর করতেই চাষিরা পুরনো বাগান ভেঙে নতুন করে বাগান করার আগে মাটি শোধন করে নেন। গ্যাস নাই বুঝি, বিশাল গ্যাস, বিশাল কম ছিল। গন্ধ কিন্তু ভালোই লাগছে। আমার তো নাকি যাচ্ছি না। দেওয়া হওয়ার পরে বেশ ভালোই গন্ধ লাগছে। আমার তো নাকি কি গ্যাস হয়েছিল। ডাঙ্গা মাঠের এদিকে এখন নতুন করে চাষ শুরুর সময়। চারিদিকের মাঠ এই সময় প্রায় ফাঁকা। সকলে নতুন করে ফসল লাগাবেন বলে জমি চষে রেখে দিয়েছেন। তারই ওপর দিয়ে কিশোরের ট্রাক্টর নিয়ে মাঠের দিকে আসার এটা অস্থায়ী রাস্তা। যাই হোক, বেলা আস্তে আস্তে বাড়ছে। গোটা জমিতেই প্রায় গর্ত করা শেষ। অজিত কাকা এক এক করে প্রতিটা গর্তে সার দিয়ে চলেছেন। দুজনের একজন যে কয়েকটা খাদ করা বাকি আছে সেই কয়েকটা তাড়াতাড়ি করে নিচ্ছেন, আর বাকিজন ব্যস্ত প্রতিটা খাদে দানা সার দিতে। অবশ্য সার দেওয়া শেষ হলে অর্ধেক কাজ সম্পূর্ণ হবে। এরপর আরও কাজ রয়েছে। প্রতিটা খাদে একটা একটা করে কলার চারা বসিয়ে খাদগুলো আবার মাটি দিয়ে বুঝিয়ে দিতে হবে। তারপর জমিতে জল দেওয়ার পালা। এই রোদের মধ্যে একটা একটা করে গর্ত করা ভালোই পরিশ্রমের কাজ। অবশ্য এখানকার মানুষগুলো বেশ শক্তিশালীও বটে। একটু খেয়াল করলেই দেখতে পাবেন প্রতিটা গর্ত করতে প্রায় 7 থেকে 8 বার ডেরো দিয়ে মাটিতে কোপ মারতে হচ্ছে, এবং হালকাভাবে নয়, বেশ শক্তিশালী কোপ। 7-8 কোপেই প্রায় এক ঝুড়ি করে মাটি উঠে আসছে। মাঝে তো আমি নিজেও একবার চেষ্টা করে দেখছিলাম গর্ত করতে পারি কিনা, তবে আমার পারফরমেন্স বেশ হতাশজনক। আমার তো এক একটা গর্ত করতে প্রায় 15 বার ডেরো দিয়ে কোপ মারতে হচ্ছে। যদি পুরো জমিতে আমাকে গর্ত করতে হতো তাহলে মনে হয় আমার প্রায় 3 দিন সময় লাগতো। তারপর অবশ্য আমাকে আর খুঁজে পাওয়া যেত কিনা জানি না, অথবা পাওয়া গেলেও নিশ্চয় কোনো হসপিটালের বিছানায়। যাই হোক, এদিকে এর কাজ চলতে থাকুক।
চূড়ার দিকের খাদগুলো কাটা শেষ করে এবং সব খাদে হাফ চামচ করে সার দেওয়ার পর অজিত কাকারা মনে হয় পাশের আমবাগানে একটু বিশ্রাম নেবেন। এখানে কিছুক্ষণের জন্য আমিও বিরতি নিচ্ছি, তবে ফিরে আসছি অল্প সময়ের মধ্যেই। আচ্ছা, এটা আম বাগান না? হ্যাঁ, একটা দুটো গাছ আছে। এ তো সাপের আড্ডা হবে তো। তা তো হবে, একটা সাপ তো থাকবে, সাপ মানুষ ছাড়া তো থাকবে না। আপনাদের কাজ করে করে অভ্যাস হয়ে গেছে না? দেখেই ভয় লাগছে জায়গাটা। এই চারাটা কোনো দুদিন থেকে বলছে এই চারাটা আমি লোকবো, এই চারাটাই আছে তিনখানা চারা হবে। তিন কেটে দেবো একটা অস্ত্র মারে এখানে আর এখানে দিতে হবে যে না, এটা উঠবে না, এইটু মার, টুকু মার একটু মেরে ফেললে বাচ্চাটা। হ্যাঁ, ওইটা এইটি চারাটা আমার ভালো হবে। আমার কাছে তো আছে। আমাদের মোটি গাড়িতে বললি না না খাবার আসছে না। আবার গত দিন বুঝাবে, গত নিয়ে যাবেন, গত দিয়ে যাবে। ও গত মনে হচ্ছে কিশোর ট্রাক্টর নিয়ে এদিকেই আসছে, সাথে কুলার মেশিনও আসছে। ও ট্রাক্টর নিয়ে সামনের মাঠে যাবে। সেখানে জমিতে এখনো ধনে জড়ো করা রয়েছে। সেই ধনে কিশোর হুলার করতে যাবে। এদিকে এই জমির পুরোটাই গর্ত করা হয়ে গেছে, এমনকি কোনো কোনো গর্তে চারা গাছও রাখা হয়ে গেছে। সেগুলো বাঁচিয়েই কিশোরকে ট্রাক্টর নিয়ে এগোতে হবে। গর্ত বুঝে গেলে অজিত কাকাদের আবার কাজ বেড়ে যাবে। অজিত কাকা শুনলাম এ ব্যাপারে একটু আপত্তিও জানালো। কাজ করতে ভালো লাগে না, সকালবেলা ঝোঁক কেটে গেলে এতক্ষণ ধর এই বুঝলো তেল দিয়ে হালদা তেল দেওয়া। অজিত কাকারা ওদিকে একটু বিরতি নিয়ে নিক, সেই ফাঁকে চলুন আমরা পাশে কিশোরদের এই যে আরও একটা কলা বাগান রয়েছে সেখান থেকে ঘুরে আসি। এই বাগানের সব গাছগুলোই বেশ লম্বা, মনে হয় এটা দুধসর কলার বাগান। অজিত কাকা আজ সকালেই বলছিলেন আমাদের দেশি কলা কাঁঠালির মতো দেখতে একরকম হাইব্রিড কাঁঠালি কলার এখানে খুব চাষ হয়, যেটা দুধসর কলা নামে পরিচিত। এই কলা স্বাদে গন্ধে বর্ণে
একেবারে দেশি কাঁঠালি কলার মতো, কেবল এদের কাঁদিগুলো দেশি কাঁঠালির তুলনায় বেশ বড় হয়, সেই জন্য দামও বেশি পাওয়া যায়। এই দেখুন, এই গাছে এক কাঁদি কলা ফলেছে। কত বড় মোচাটা দেখেছেন? অবশ্য কাঁদি এখনো অনেক বড় হবে। মোচা থেকে এখনো বেশ কয়েক ছড়া কলা ছাড়বে। মোচার এই সাইজ দেখলে বেশ বোঝা যায় যে কাঁদি কত বড় হবে। খেতে মিষ্টি হয় বলে এই কলার চাহিদাও বেশ বেশি। হারাধন দাদাও এই কলারই চাষ করেন। ওনার মুখেই শুনেছিলাম এই কলা চাষে পরিশ্রমও নাকি সিঙ্গাপুরি কলার তুলনায় কম হয়। সিঙ্গাপুরি কলার বাগান সবসময় পরিষ্কার করে রাখতে হয়, গাছের গোড়ায় যেন ঘাস বা আগাছা বেশি না জমে। কিন্তু এই বাগানে দেখুন, গাছের গোড়া আগাছায় ভর্তি, এমনকি কলার শুকনো পাতাগুলো পর্যন্ত গোড়ায় ভর্তি হয়ে রয়েছে। আবার সিঙ্গাপুরি কলার তুলনায় এই কলা চাষে সার জলও কম লাগে, অর্থাৎ খাটুনি এবং খরচা কম, কিন্তু উপার্জন বেশি। তাই সকলে এই কলার চাষই বেশি করেন। যাই হোক, চলুন এবার অজিত কাকাদের কাছে যাওয়া যাক। এতক্ষণে হয়তো কাকারা বিশ্রাম নেওয়া শেষ করে আবার কাজে নেমে পড়েছেন। নতুন চারাগুলো যাতে রোদে শুকিয়ে না যায় সে কারণে আমবাগানের ছায়ায় বিচুলি চাপা দিয়ে রেখে দেওয়া ছিল। সেখান থেকে 2 হাতে করে চারাগুলো নিয়ে অজিত কাকারা একটা একটা করে প্রতিটা গর্তে রাখছেন। এইভাবেই পুরো জমির সবকটা গর্তে সারি দিয়ে আগে আগে গাছগুলো সাজিয়ে নিচ্ছেন, যাতে কোনো জায়গায় কম বেশি না হয়ে যায়। ওই ধারে আগে ফেলতে হবে। আমার তো মাটির জুত হয়েছে ভালো, মাটির অনেক ভালো মাটি। না দিলে এতক্ষণে গছ ফছ পাতাম না। দুটো গছ ছিল। হ্যাঁ, হ্যালো, কত মাঠে যেটা বারবার সেটা বলছি না, বৈদ্যনাথ কাকার ফোন বাজছিল, হয়তো বেচবার জন্য কোনো ফসলের দরদাম চলছে। এই বাগানটা কিন্তু বৈদ্যনাথ কাকার, কিশোর বৈদ্যনাথ কাকারই ছেলে। আর অজিত কাকা বৈদ্যনাথ কাকার সব বাগান সহ এই বাগানেও পরিচর্যার কাজ করেন। যাই হোক, অজিত কাকারা হেঁটেই চলেছেন। হাঁটতে হাঁটতে একবার করে আমবাগানে যাওয়া, আর সেখান থেকে 2 হাতে করে 8টা-10টা নতুন চারা নিয়ে এসে একটা একটা করে প্রতিটা গর্তে সাজিয়ে দেওয়া। তারপর অবশ্য প্রতিটা গর্ত মাটি দিয়ে বুঝিয়ে দিতে হবে। ব্যাস, আপাতত আর কিছু নয়। এই কাজে কেবল দরকার অসম্ভব ধৈর্য, নিজের কাজের প্রতি নিষ্ঠা, আর রোদ জল বৃষ্টি মাথায় নিয়ে প্রচণ্ড পরিশ্রম করার ক্ষমতা। তবে এত পরিশ্রম করার পরেও এনারা ফসলের দাম ঠিক মতো পান না। এখানেই দেখুন না, 1 কাঁদি দুধসর কলা বিক্রি করে খুব বেশি হলে বৈদ্যনাথ কাকার উপার্জন 400 থেকে 450 টাকা। তার থেকেই আবার চাষের খরচ জোগাড় করতে হবে। আর এই 1 কাঁদি কলা আমরা শহরে কিনি অন্তত 850 থেকে 900 টাকায়, ডাবলেরও বেশি। এই যে অতিরিক্ত টাকা, সেটা কার পকেটে যে যায়
কে জানে। যাই হোক, অজিত কাকাদের জন্য বাড়ি থেকে জলখাবার এসে গেছে। মনে হলো ভাত আর আলুর তরকারি। আসলে প্রচণ্ড পরিশ্রমের কাজ, সেজন্যই জলখাবারও বেশ ভারী। ওনারা আম গাছের ছায়ায় বসে খাওয়া দাওয়া করে নেবেন। আমি আর সেদিকে গেলাম না, তাদের বিব্রত করা ঠিক হবে না। বরং সেই ফাঁকে আমিও বাড়ি থেকে একটু খেয়ে আসি। বেলা অনেক হয়েছে, চলুন কলাবাগানের ফাঁকে ফাঁকে যে পথে কিশোরের ট্রাক্টর এলো সেদিক দিয়েই চলে যাই। এই বাগানটা মনে হচ্ছে সিঙ্গাপুরি কলার বাগান। গাছগুলো দেখছি বেশ ছোট ছোট, আর বাগানটাও কি পরিষ্কার। তবে মনে হয় বাগানে আজ জল দেওয়া হয়েছে। এখান দিয়ে আর বাড়ি ফেরা যাবে না, মাটিতে কাদা হবে, পা ডুবে যাবে। চলুন মাঠের আলপথ ধরি, ঘুরপথেই যাই। খুব বেশি দূর তো নয়, সামনেই বুড়ো কাকাদের কাঁঠালতলা। ওটা পেরোলেই আর একটা মাঠ পরেই আমবাগান আর বাঁশবাগান, তারপরই বাড়ি। পৌঁছে আগে জল খেতে হবে। তাই এই পর্ব এখানেই শেষ করলাম। সঙ্গে থাকার জন্য সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর কামদেবপুরের এই মানুষগুলোর কথা যদি শুনতে ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আশা করি পরের পর্বে আবার দেখা হবে। বাই।